আচ্ছা, তড়িৎ প্রবাহটা কি? এর আগে আমরা নর্মালি আগে ক্লাস 8-এ তড়িৎ প্রবাহ কেমনে করে এটা পড়ছিলা? হুম। আচ্ছা, তড়িৎ প্রবাহ কেমনে? নর্মালি কারেন্ট যদি চালাইতে হয় আমার একটা সোর্স লাগে না? ধরো ব্যাটারি অথবা যে কোনো সোর্স লাগে না? আমাদের বাসায় কারেন্ট আসে কেমনে? এর থেকে সার্কিট মাধ্যমে। এটা আবার বিদ্যুৎ কেন্দ্রে উৎপন্ন হয়, উৎপন্নগুলো আস্তে আস্তে সাপ্লাই হয়ে এক একজনের বাসায় ডিস্ট্রিবিউশন হয়। মানে কারেন্ট কোথাও না কোথাও উৎপন্ন হয় অথবা আমার কোনো ধরনের আউটসোর্সিং করে কারেন্টটা আনতে হয়। যেমন আমরা যদি নর্মালি একটা সাপোজ ফোন চালাচ্ছি, ব্যাটারি ইউজ করছে না, ব্যাটারির মাধ্যমে আমার কারেন্টটা ফ্লো করতেছে। ব্যাটারির মধ্যে আমার দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর একটা নেগেটিভ প্রান্ত। তাহলে আমরা পজিটিভ প্রান্ত গুলোকে হচ্ছে বড় করে লিখি, নেগেটিভ প্রান্তটাকে ছোট করে লিখি। ঠিক আছে? কারেন্ট সব সময় পজিটিভ থেকে নেগেটিভে ফ্লো করবে, সব সময় না। নেগেটিভ থেকে পজিটিভে ফ্লো করা হচ্ছে ইলেকট্রন, কারেন্ট ফ্লো করবে পজিটিভ থেকে নেগেটিভে, আর ইলেকট্রন ফ্লো করবে নেগেটিভ থেকে পজিটিভে। যদিও কারেন্ট ফ্লো করার প্রসেস আমরা যেটা পড়ি যে পজিটিভ থেকে নেগেটিভে যায়, এই প্রসেসটা ভুল, বাট ওইটা এস্টাবলিশ হয়ে গেছে দেখে আমরা ওদের পড়তে হয়। কারণ কারেন্ট ফ্লো করে ইলেকট্রনের কারণে। তো ইলেকট্রনের কারণে কেমনে? সাপোজ আমার একটা ধাতু আছে, বা আচ্ছা তার ধরলাম, তার এটা একটা ধাতু। যেমন নর্মালি আমাদের যে ওয়্যার গুলো ইউজ করি, কিসের ওয়্যার ইউজ করি? কপার ওয়্যার না? কপার ওয়্যারের মধ্যে এটা একটা ধাতু না? ধাতু বন্ধন পড়ছিলাম কেমিস্ট্রিতে। ধাতু বন্ধনে কি হয়? একটা ধাতুর পিণ্ড থাকে, ওইটার মধ্যে যত বড় থাকুক না কেন ছোট 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 আয়ন থাকে। ধরো কপার তারের ক্ষেত্রে চিন্তা করি, কপার কি করে? কপার একটা ইলেকট্রন বাদ দিয়ে কপার প্লাসে পরিণত হয়, অথবা দুইটা বাদ দিয়ে কপার 2 প্লাসে পরিণত হয়। কপার দুইটা আয়নই থাকে, বাট এই ইলেকট্রনটা কই যায়? এই কপার তারের মধ্য দিয়ে ঘুরতে থাকে এটা। ঠিক আছে? কিন্তু নর্মালি আমি যদি ব্যাটারি ধরনের ব্যাটারি না লাগাই, আমি কি শক ফিল করি? না। কেন ফিল করি না? ইলেকট্রন তো আছে। ব্যাটারি আমার কি কাজ করে? ব্যাটারি হচ্ছে আমার ইলেকট্রন যেগুলো আছে এগুলো হচ্ছে ছড়াই ছিটাই থাকে। ধরো একটা এখানে, একটা এখানে, একটা এখানে, এরকম করে করে ছড়াই ছিটাই থাকে। তো ছড়াই ছিটাই হ্যাঁ, ব্যাটারি কি করে? এই ইলেকট্রন গুলাকে একটা লাইনে নিয়ে আসে। হ্যাঁ, এই প্রবাহটাই হচ্ছে কারেন্ট। হ্যাঁ, মেইনলি ইলেকট্রনের ফ্লো কারণে কারেন্ট হয়। এই জন্যই তো আমি বলছি যে আমরা নর্মালি বইয়ে পড়বো হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ দিয়ে কারেন্ট যায়, বাট এটা ভুল। রিয়েল লাইফে কারেন্ট ফ্লো করে ইলেকট্রনের জন্য, নেগেটিভ থেকে পজিটিভে। আচ্ছা, সাপোজ এখানে আমরা কপার ওয়্যারের চিন্তা করতেছিলাম। সাপোজ কপার ওয়্যারের মধ্যে কিউটা চার্জ আছে, মানে কিউটা চার্জ মানে এতটা ইলেকট্রন। এটার একটা ফর্মুলা আছে, কিউ ইকুয়ালস টু এন ই। এটা হচ্ছে তোমার একটা কপার ওয়্যার দেওয়া আছে, ওইটার মধ্যে কয়টা ইলেকট্রন আছে এটা যদি আমি বের জানি, যেমন এন, আমি যেটা লিখে দিচ্ছি, এন হচ্ছে ইলেকট্রন নাম্বার, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। চার্জ কত ইলেকট্রনের? ইলেকট্রনের চার্জ কত? 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। চ্যাপ্টার 2 অথবা 3 যে কোনো একটাই হবে। আর এটা হচ্ছে আমার পুরো অংশটার চার্জ। ঠিক আছে? কোনটা? ই, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। এটা অনেক জায়গায় এক্স দিয়েও লেখা হয়, মানে সংখ্যাটাকে এক্স দিয়েও লেখা হয়, এন দিয়েও লেখা হয়, তোমার ইচ্ছা তুমি যেটা দিয়ে লিখতে চাও। কি হচ্ছে টোটাল চার্জ, মানে পুরো অংশের মধ্যে ধরো আমার 10,000টা ইলেকট্রন আছে, এক্স ইকুয়ালস টু কত হবে বা এন ইকুয়ালস টু কত হবে? 10,000 ইলেকট্রনের চার্জ। এটা তো আমি অলরেডি জানি। তাহলে ওই তারের মধ্য দিয়ে কি পরিমাণ? হ্যাঁ, এই মুখস্থ বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে দিবে না, কারণ এটা অনেক পপুলার জিনিস। বেশিরভাগ ধ্রুবক যেগুলো তোমাদের বেশি ইউজ হয় পরীক্ষা দিয়ে দেয় না, ওইটা তো অনেকক্ষণ লাগে। ক্যালকুলেটর হিসাব করলে তো হবে না, তুমি এইচএসসি তে তোমার অনেকগুলো মুখস্থ করতে হবে, খুঁজে খুঁজে কটা বের করবে।
মুখস্থ করে ফেলা ভালো না, যাতে পরের ক্লাসে প্যারা না খাও। তাহলে আমি টোটাল বলতে পারতেছি না যে পুরা কভার ওয়্যারের মধ্যে কতটুকু চার্জ ফ্লো করতেছে। হ্যাঁ, ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে আমি চার্জ পাই যাচ্ছি, চার্জের অংশ বুঝছি। আচ্ছা, চার্জ কয় ধরনের এটা বলতো, যদি এটা আউট অফ কনটেক্সট, বাট কয় ধরনের? হ্যাঁ, ধনাত্মক আর ঋণাত্মক। ধনাত্মকটা কি বলে? আচ্ছা, যারা ধনাত্মক চার্জিত এদেরকে কি বলা হয়? ক্যাটায়ন। হ্যাঁ, যারা ঋণাত্মক চার্জে চার্জিত এদের বলা হয় অ্যানায়ন। বাট কথায় কি বলতে তো পারো নাই। সাপোজ আমার একটা এর মধ্যে কিউ পরিমাণ চার্জ ফ্লো করতেছে, কিউ চার্জ এটা সবসময় কিন্তু সত্যি, সেটা স্মল কিউ হোক আর ক্যাপিটাল কিউ হোক, কিউ দ্বারা চার্জে বোঝাবে, ঠিক আছে? স্মল দিয়ে বোঝায়, এটা ছোট জিনিসের চার্জ বোঝায় আছে, হ্যাঁ সেম জিনিসই বোঝায়। কিউ চার্জটা ধরো টি টাইম ধরে ফ্লো করতেছে, না দেওয়া থাকতে পারে, মানে কনটেক্সটে বোঝাচ্ছে আর কি। ধরো আমার কভার ওয়্যারটার মধ্যে আমি 10 সেকেন্ড পর্যন্ত ব্যাটারি লাগা রাখছি, আমার একটা টাইম পর্যন্ত কারেন্ট ফ্লো করতেছে না, তাই 10 সেকেন্ডের মধ্যে টোটাল কতটুকু কারেন্ট ফ্লো করছে এটা আমি বের করব। ফর্মুলা I equals to Q by T। ধরো আমার একটা ইয়ে আছে, এটা আমার একটা ধাতব পিণ্ড, এখানের মধ্যে আমার ইলেকট্রন আছে, এইটার মধ্যে আমি চার্জ ফ্লো করাচ্ছি 10 সেকেন্ড ধরে, এইটার টোটাল চার্জ কিউ। টোটাল এই 10 সেকেন্ডের মধ্যে কি পরিমাণ প্রবাহ বা তড়িৎ পাচ্ছি, ওইটার ফর্মুলা তড়িৎ প্রবাহ সূত্র। আই হচ্ছে তড়িৎ প্রবাহ অথবা কারেন্ট, একটাই বলা যায়। তাহলে তড়িৎ প্রবাহটা বোঝা গেছে। আর সময় 10 সেকেন্ড, সময় যতটুকু হইতে পারে। হ্যাঁ, কিউ1 এর চার্জ ফ্লো করতেছে, ঠিক আছে, এটা বুঝছি। এখন কনফিউশন আছে চার্জ নিয়ে। আচ্ছা, বাকিগুলো পড়ার আগে এই জিনিসটা একটু বলে, এটা সিরিয়ালে পড়া লিখছি বাট লাগবে। অর্ধপরিবাহী আর হচ্ছে অপরিবাহী। পরিবাহী কয় ধরনের? কি কি? পরিবাহী 3 ধরনের। একটা পরিবাহী মানে কারেন্ট ফ্লো করা, এই যে মাধ্যম, 3 ধরনের এটা। একটা সুপরিবাহী, কুপরিবাহী বা অপরিবাহী বলা হয় আর কি, বাট কুপরিবাহীটা ভাল লাগে না। আচ্ছা, সুপরিবাহী মানে কি? যেখানে ইলেকট্রন ফ্লো মানে কারেন্ট ফ্লো করতে পারবে। কারেন্ট ফ্লো করার জন্য কি লাগবে? ইলেকট্রন মানে চার্জ। তো সুপরিবাহী মানে কি, এখানে কারেন্ট ফ্লো করার জন্য যে ইলেকট্রন লাগবে এনাফ পরিমাণ ইলেকট্রন আছে, তাহলে এখানের মধ্যে ফ্লো করবে, মানে কারেন্টের ফ্লো করবে। অপরিবাহী আচ্ছা পরিবহন করবে না, তাহলে এটার মধ্যে কারেন্ট ফ্লো করবে না, ইলেকট্রন ফ্লো করবে না। হ্যাঁ, মিনিমাম যত চার্জের কথা ওটা নাই। অপরিবাহীর একটা উদাহরণ দাও তো। এমন একটা বস্তু বলো তো যেটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে না। কাঁটা তারের মধ্যে দিয়ে আমি ব্যাটারি লাগাই দিই, করবে না? কাঠ বসে রাখছো। আর একটা গ্লাস, প্লাস্টিক, গ্লাস, এগুলা। আচ্ছা, অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী মানে হচ্ছে এটা একটা নির্দিষ্ট অবস্থায় পরিবাহীর মতো কাজ করে। কাইন্ড অফ। তো অর্ধপরিবাহীর সবচেয়ে ফেমাস উদাহরণ হচ্ছে সিলিকন। সিলিকনের নাম শুনছো না? আর হচ্ছে জার্মেনিয়াম। আমাদের ইয়াতে প্রত্যেকটা ফোনে বা ল্যাপটপের মধ্যে প্রসেসর থাকে না, প্রসেসর গুলো বানানো হয় হচ্ছে সিলিকন দিয়ে, ঠিক আছে? এগুলোকে অনেক সময় ইয়াতে
অনেক সময় বলতে শুধু, অনেকে প্রসেসর না বলে সিলিকন চিপ বলে, অনেকে শুধুমাত্র চিপ বলে। এটা হচ্ছে ডিপেন্ড করে, মানে বলা যায় সবকিছুই। সবকিছু বানানো হয় হচ্ছে সিলিকন দিয়ে। কেন সিলিকন দিয়ে বানানো হয়? কোনটা? হ্যাঁ, জার্মেনিয়াম। বাট জার্মেনিয়াম না লিখলে চলবে, তোমার সিলিকন পর্যন্ত তোমাদের হয়ে যাবে। আচ্ছা, হয়েছে এতটুকু? এটা ক্লিয়ার? এগুলাতে অত বেশি ব্যাখ্যা নাই, দেওয়া যায় অর্ধপরিবাহীর উপর, লাগবে না শুধু শুধু বড়। না, তোমার এগুলো আসবে না। এগুলোতে শুধুমাত্র 1 নাম্বারের বড় জোর 2 নাম্বারের পার্থক্য আসতে পারে। 2 নাম্বার, হ্যাঁ। অনেকগুলো আছে অর্ধপরিবাহী, সিলিকন বাদে অনেকগুলো আছে। সিলিকন আছে, তারপর হচ্ছে বেরিলিয়াম, জার্মেনিয়াম আছে, তারপর হচ্ছে না, মাঝখানের গুলো এমন না। ইয়াতে তোমার অর্ধপরিবাহী হচ্ছে পুরা পর্যায় সারণী মাত্র 6টা, মাত্র 6টা হচ্ছে অর্ধপরিবাহী। টোটাল পরমাণু আছে কয়টা? 118টা। মাঝখানে গুলো কেমনে? না, মাঝখানে গুলো না। আচ্ছা, এখন আসি বর্তনীর ক্ষেত্রে। বর্তনী কয় ধরনের? 2 ধরনের। কি কি? আরেকটা সমান্তরাল। শ্রেণীর মধ্যে দেখতে কিরকম? মানে একটার পর একটা থাকবে। হ্যাঁ, কারেন্ট যাওয়ার জন্য শুধুমাত্র একটা পথ থাকবে। তো একটা পথের মধ্যে কয়টা রোধ আছে না নাই ম্যাটার করে? রোধ কি এটা এখনো লাগবে না, বলতেছি আমি। কয়টা রোধ থাকবে, লিমিটেশন আছে যে আমার এতটাই থাকতে পারবে, এর থেকে বেশি বা কম থাকতে পারবে না? লিমিটেশন নাই। একটাও থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু পথ থাকবে কয়টা? একটা। যেমন নর্মালি রোধকে এভাবে লিখা হয়, আবার তো লাগবে না তোমাদের। আচ্ছা, এদিক দিয়ে একটা আমি ব্যাটারি দিয়ে কানেক্ট করি। আচ্ছা, ব্যাটারির 2 প্রান্তে বিভব পার্থক্যটা আগে এই জিনিসটার থেকে বুঝে দিই, তারপর হচ্ছে বর্তনীতে আসতেছি। আমাদের বাসায় যে ব্যাটারি গুলো ইউজ করি, রিমোট অথবা অন্য যে কোনো ইয়াতে, এগুলোকে ড্রাই সেল বলে। সো ব্যাটারির মধ্যে একটা পজিটিভ প্রান্ত, একটা নেগেটিভ প্রান্ত থাকে না? কারেন্ট কি হয় পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্ত কতক্ষণ পর্যন্ত যাবে? ব্যাটারির 2 প্রান্তের মধ্যে বিভব পার্থক্য আছে না? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না বিভব পার্থক্য সমান হবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। বিভব পার্থক্য দুনো সাইডে যদি সেম চলে আসে, ব্যাটারি নষ্ট, মানে ওটাকে আমরা ডেড বলি আর কি। তাহলে বিভব পার্থক্য জিনিসটা বুঝছি। আমার 2 প্রান্তের মধ্যে ভোল্টেজ কি হবে? ভিন্ন হবে। এটা যদি ধরো টোটাল বিভবকে যদি ভি ধরি, এই প্রান্তকে ধরলাম আমি ভিএ, এই প্রান্তকে ধরলাম ভিবি, কোনটা বড়? ভিএ বড়। তাহলে বিভব পার্থক্য মানে কি? তাহলে ভি ইকুয়ালস টু কি হবে? ভিএ মাইনাস ভিবি। সূত্র হিসেবে মনে রাখতে পারো, সূত্র ছাড়াও মনে রাখা যায়। পার্থক্য, নাম চেঞ্জ করতে পারতাম, নাম ম্যাটার করে না। কারেন্ট যে প্রান্ত থেকে যাবে ওই প্রান্তে ভোল্টেজ কি হবে? বেশি হবে। তাহলে ওইটা যে কোনো প্রান্ত নাম আমি আমার মতো দিতে পারি। আমি এখানে দিছি, তুমি এক্স ওয়াই জেড নাম দাও, কোনো সমস্যা নেই। আচ্ছা, বিভব পার্থক্যের কনসেপ্টটা বুঝছি এখন, যে কেমনে বিভব পার্থক্য এই জিনিসটা কেমনে আসছে, কারণ এটা অনেক জায়গায় দেখবা তোমরা। যে জায়গা থেকে কারেন্ট যাবে ওটার কি হবে? ভোল্টেজ বেশি হবে। তাহলে এটা আগে হবে। এটা ভোল্টেজ নেগেটিভ হইতে পারে, বাট এটা তোমাদের লাগবে না আপাতত। আচ্ছা, সাপোজ আমি এটা একটা ব্যাটারির মাধ্যমে কানেক্ট করছি। এটা আমার রোধকে ডিনোট করা হয় আর দিয়ে, তাহলে এটা R1, এটা R2, এটা R3, এটা R4। এখানের মধ্যে দেখো তো কারেন্ট আই এখান থেকে বের হবে না? এখান থেকে বের হবে আই, তাহলে এখান দিয়ে গেল, এটা এখনো আই আছে। রোধ গুলার মধ্যে যখন প্রবেশ করবে পথ কয়টা? একটা। এখান দিয়ে গিয়ে পুরোটা ক্রস করে ওরা এখানে আসতে হবে। সাপোজ এটা নাই, কারেন্ট ফ্লো করতে পারবে না। R2 কোন ধরনের ইয়াতে সাপ্লাই, মানে সাপ্লাই ফিল করবে? R3, R4 না। তাহলে একটা রোধ যদি নষ্ট হয়ে যায় পুরোটা নষ্ট।
ঠিক আছে? তাহলে হুম এগুলো সংখ্যা অনেক কঠিন, সংখ্যা লাগবে না তোমার, জাস্ট এটা মনে রাখতে হবে যে এগুলোর সংখ্যা কখনো আসবে না, এগুলোতে কি আসবে তোমার এগুলো সলভ করতে বলবে, তো তোমার বুঝতে হবে যে কোনটা সিরিজে কোনটা প্যারালালে, দেখে বুঝতে হবে। সো এটাতে অল্টারনেটিভ কোনো ওয়ে নাই, তাহলে এটা সিরিজ। আচ্ছা মানে সমান্তরাল আর কি, আচ্ছা শ্রেণীতে এটা আর ওয়ান। আচ্ছা সাপোজ আমি এখানে পদ দিচ্ছি, আচ্ছা তুমি ধরো সাপোজ গাড়ি নিয়ে বেরিয়েছো, এমন রাস্তায় যাবা যেখানে গাড়ি বেশি, নাকি এমন রাস্তায় যেখানে গাড়ি নাই? কেন? যাওয়া ইজি হবে। তাহলে রো কারেন্ট হুবহু সেম কাজ করে, একদম হুবহু। কারেন্ট এমন পথ দিয়ে যাবে যে পথে সবচেয়ে কম বাধা ফেস করবে, সবচেয়ে কম রোধ ফেস করবে। সাপোজ এই পাশে ভোল্টেজ ড্রপ হবে, কারেন্ট লস হয়, ইয়াতে ওয়্যার গরম হয় না ফ্লো করার সময়, তাহলে শক্তি আমি বিদ্যুৎ শক্তি পাস করতেছি, তাপ শক্তি রূপে বেরোচ্ছে, এই তাপ শক্তিকে আমি ইউজ করতে পারতেছি, ওটা আমার জন্য লস না জিনিস, এই জন্য আর কি। তাইলে সাপোজ এটা আছে, কোনটার উপর দিয়ে যাবে কোনটা দিয়ে যাবে এটা আমি আবার যাচ্ছি না, আমি আগে প্যারালাল সার্কিটটা বুঝাই। কারেন্ট দিতে যাচ্ছে, এখন এই প্রান্তে পৌঁছানোর জন্য এখান থেকে কারেন্টের কয়টা রাস্তা আছে? তিনটা। একটা নষ্ট হয়ে গেলে কিছু যায় আসবে? দুইটা নষ্ট হয়ে গেলে কিছু যায় আসবে? তাও ওয়ে আছে। তাহলে এটা কি ধরনের কানেকশন? সমান্তরাল বা প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশন সিরিজ কানেকশন ক্লিয়ার হয়েছে যে কেমনে চিনতে হবে, কেমনে ম্যাথ ক্যালকুলেশন করতে হবে ওটা আপাতত লাগবে না, জাস্ট বুঝো যে কেমনে কোনটা কি, জাস্ট চিনতে পারলো আপাতত। ঠিক আছে? তাহলে বর্তনীর অংশটা গেছে। এখন হচ্ছে রোধ। রোধ এতক্ষণ পর্যন্ত দেখলাম না, রোধ কোথায় কোথায় থাকে একটা আইডিয়া দিতে পারবা? আমরা নর্মাল বাল্ব ইউজ করলে ওটাতে রোধ থাকে, তারেও থাকে, বাল্বেও থাকে। আমরা যখন বাল্ব এখন যদি চালানোর সময় এটা ধরো, কিছু ফিল করবা? গরম ফিল করবা। গরমটা কেমন হচ্ছে? রোদের কারণে। রোদ আমার এই বিদ্যুৎ শক্তির আগে তাপ শক্তি রূপান্তর করতেছে। টাংস্টেন, আচ্ছা হিটার তো দেখছো বাসায়, কারো হিটার আছে? যদিও বাংলাদেশে অত বেশি ঠান্ডা পড়ে না যে হিটার থাকবে বাসায়, বাট হিটার কেমনে কাজ করে? হিটারের মধ্যে হচ্ছে একটা টাংস্টেন থাকে, ওটার তাপ ক্ষমতা অনেক বেশি, মানে সহ্য করার ক্ষমতা, তাপ ধারণ ক্ষমতা। এটা তোমার নর্মালি হিটার দিয়ে যদি পানিতে ডুবে রাখো পানি গরম হয়ে যায়, বাট আপাতত এগুলো ইউজ করা হয় না, আস্তে আস্তে এগুলো উঠে যাচ্ছে, এখন ডিরেক্ট পানি সবাই বয়েল করে এখন। সো হিটার হচ্ছে তুমি যদি পানিতে ডুবে রাখো এটা পুরো রুম গরম করে দিবে তোমার, বা এমন হিটার আছে যেগুলো পানিতে ডুবে রাখতে হয় না। ডোরেমন দেখছো? ডোরেমনের সময় নবিতা শীতকালে কি করতো? হিটার জ্বালা রুমে বসে থাকতো না? ওইটা আলাদা হিসাব, ওইটা কথা বলতেছি না, আমি জাস্ট হিটারটা বুঝাচ্ছি আর কি। রোদের পাল্টা কই? আচ্ছা রোদ কি করে? রোদ কি করে এটার আগে আগে এটা ঘর্ষণ বল কি করে? বাধা দেয়। কাকে বাধা দেয়? সাপোজ আমি ইয়াতে একটা বস্তু আছে, এটাকে দিক দিয়ে ধাক্কা দিচ্ছি, ঘর্ষণ বল কি করবে? এটাকে উল্টা দিকে ধাক্কা দিবে যাইতে না দেওয়ার জন্য। ঘর্ষণ বল যে জিনিসটা করে রোদ হুবহু সেম জিনিস করবে। হ্যাঁ, তাহলে কারেন্ট যেদিকে যাবে রোদ কি করে? কারেন্টের ফ্লোকে বাধা দেয়, মানে উল্টা দিকে না, জাস্ট বাধা দেয় আর কি, মানে যাইতে তো বাধা দেওয়ার ফলে ধরো এটা একটা রোদ, ঠিক আছে, এটার মধ্যে যদি কারেন্ট যায়, না উল্টা দিকে আসে পড়ে না, কারেন্ট ফ্লো করে ঠিকই, এদিকে যদি কারেন্ট যায় এটা বাধা দিচ্ছে না, সাপোজ এটা আমার 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে,
এটা বাধা দিবে না রোদটা? বাধা দেওয়ার পরে ফলে তোমাকে যদি তুমি দৌড়াচ্ছ, দৌড়ানোর পর কোনো বাধা ফেস করো, তোমার স্পিড কমবে না বাড়বে? কমবে। তাহলে এখানে যেহেতু বাধা ফেস করতেছে কারেন্টের মান কি হবে? কমবে। এটাকে কি বলা হচ্ছে? এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ বলা হয়। এখানে হচ্ছে একটা ড্রপ হয়, এই প্রত্যেকটা রোধের মধ্যে এক একটা ভোল্টেজ ড্রপ হবে, যতগুলো রোধ থাকবে টোটাল ভোল্টেজ ড্রপের সমান যে সাপ্লাইড কারেন্টের সমান, মানের সমান। মানে টোটাল ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু সাপ্লাইড কারেন্ট। ওগুলো লাগবে না আপাতত, ম্যাথ করার সময় আস্তে আস্তে দেখতে পারবা। বাট প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট যখন ফ্লো করবে, ওটার মধ্যে দিয়ে কি হবে? ভোল্টেজ কারেন্ট ড্রপ করবে। ঠিক আছে, কতটুকু ড্রপ করবে এটা আমরা ক্যালকুলেশন করব, বাট আপাতত লাগবে না। রোধ ক্লিয়ার? রোধ কেমনে আঁকতে হবে এটা বুঝছো? নর্মালি সার্কিট আঁকতে হলে তোমার রোধ আঁকতে হবে, এভাবে আঁকা দিলেই হয়ে যাবে। এমন না যে তোমার খুব সুন্দর করে বইয়ের মতো আঁকতে হবে। এই অধ্যায়ে বেশিরভাগ ম্যাথ, নিয়ারলি 80% ম্যাথ তোমার চিত্র আঁকতে হবে, নিয়ারলি 80% বর্তনী চিত্র। কারণ তোমার শ্রেণী বর্তনী গুলোকে যখন তুলরোধ বের করবা ইয়া করা লাগবে। এখানে অনেকগুলো রোধ দিয়ে দিছে, যেমন এখানে একটা দেখো এরকম একটা একটা রোধ আছে। হ্যাঁ, এটা যে পরিবর্তনশীল রোধ, যেটা নিজের মান চেঞ্জ করতে পারে। এই পরিবর্তনশীল রোধ না তুমি এইচএসসি তে কখনো করবা না ভার্সিটিতে ইউজ হয় পরে, মানে সিএসসি রিলেটেড গুলো ইউজ হয় না। ত্রিপলিতে ইউজ হয় কিনা এটা আমার আইডিয়া নাই, ত্রিপলিতে ইউজ হওয়ার কথা। ব্যাটারি দেখালাম না? তারপরে এখানে এক ধরনের ব্যাটারি আছে যেটা এভাবে লিখে, দেখছো? এটা হচ্ছে এসি সার্কিটের, তোমাদের এসি সার্কিট নাই, তোমাদের শুধুমাত্র ডিসি আছে। ডিসি কেন সবগুলা? আচ্ছা, ডিসি আর এসির মধ্যে পার্থক্যটা আমি এখন বলতেছি। এটা শুধু এসি কেন, কুণ্ডলী গুলো লাগবে না না। আচ্ছা, এখন আসি এসি কারেন্ট আর ডিসি কারেন্ট কি, এখন আমি যেটা বলছি। আচ্ছা, ডিসি কারেন্ট একদম যদি শর্টকাটে বলতে চাই এগুলো নিয়ে তেমন কিছু নাই, বাট যদি আমি শর্টকাটে বলি, ডিসি কারেন্ট হচ্ছে ডিরেক্ট কারেন্ট। ডিরেক্ট কারেন্ট যেখানে কারেন্টের মান ও দিক চেঞ্জ হবে না, মান আর দিক চেঞ্জ হবে না। লিখতে পারো তোমার ইচ্ছা, মান আর দিক কি হবে না? চেঞ্জ হবে না। আচ্ছা, ডিসি কারেন্টের একটা উদাহরণটা আমি তোমাকে বলি। ধরো বিদ্যুৎ কেন্দ্রে কারেন্ট উৎপন্ন হয়েছে না, এখান থেকে ডিরেক্ট ট্রান্সফরমারে যদি বিদ্যুৎ আসে, ওইটাতে কিন্তু মানে চেঞ্জ হয় না, দিকের চেঞ্জ হয় না। ডিরেক্ট কিন্তু ডিসি কারেন্ট আসে না, ডিরেক্ট সোজা আসে, রাস্তা পরিবর্তন হয় না। তারপর এসি কারেন্ট, এটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। অল্টারনেটিভ কারেন্ট বুঝতে পারতেছি, এটাতে কি হবে? মান আর দিক দুইটাই চেঞ্জ হবে, মানে পরিবর্তনশীল সবকিছু। এখন ট্রান্সফরমার থেকে শুধুমাত্র কি একটা বাসায় ইলেকট্রিসিটি আসে? ট্রান্সফরমার থেকে শুধুমাত্র কি একটা বাসায় ইলেকট্রিসিটি আসে? পুরা মানে পুরো এলাকায় যতগুলো আছে। কোন কানেকশনে আসে বলো তো? নিচেরটা মানে কি এসি না ডিসি? এসি। মান প্রত্যেক ঘরে কারেন্টের ডিমান্ড আলাদা না? প্রত্যেক ঘরে যদি কারেন্টের ডিমান্ড আলাদা হয়, পাঠানোর পরিমাণও আলাদা আলাদা হবে, মান চেঞ্জ হচ্ছে না? তারপর সব ঘর কি সেম লাইনে? দিকও চেঞ্জ হচ্ছে, সেম লাইনে তো থাকে না, কখনো থাকে না। ওয়ার সবগুলো তো একসাথে, একটা ঘর থেকে আরেকটা ঘরে কি কানেকশন যায় নাকি? যদি ইয়া থেকে দিতে হয় তখন চেঞ্জ করে করে দিতে হয়। তাহলে তখন এটা হবে কি
এসি কারেন্ট, এগুলা নিয়ে অনেক বোঝানো যায়, বাট যেগুলো তোমাদের সিলেবাসে না, এই জন্য হচ্ছে আমি যেগুলো তোমাদের সিলেবাসে নাই ওগুলা এক্সট্রা পড়াচ্ছি না আর কি। এসি কারেন্ট এইচএসসি তো তোমাদের লাগবে না, এসি কারেন্ট পড়বো তোমরা ভার্সিটি গেলে, বহুত দেরি, এখন তোমরা শিশু, এখন জাস্ট বোঝানোর জন্য এসি কারেন্ট আর ডিসি কারেন্টের মধ্যে, এর বাদে কিছু না। আচ্ছা, ওহমের ল সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার জিনিসগুলোর মধ্যে একটা, ফুল চ্যাপ্টারে ওহমস ল। ওহমস লটা কি এটা বলতে পারবা? মনে নাই কারো থেকে? ওহমের ল 7 এ পড়ছো, 8 এ পড়ছো, এখন 9 এ, 9 এ কি করছো? আচ্ছা, ওহমের লটা হচ্ছে যদি তাপমাত্রা স্থির থাকে, মুজাহিদ ওহমের লটা কি? ওহমের সূত্র মনে আছে? খুলতেছে, মনে আছে? বইয়ের ও বইগুলো অবস্থা বেশি খারাপ, যেগুলো বেশি দেয় এগুলো কম পড়ে যায়। ও না, সূত্র না, থিওরিটা। যদি তাপমাত্রা স্থির থাকে, ঠিক আছে, যদি তাপমাত্রা স্থির থাকে কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত, কিসের সমানুপাতিক? আচ্ছা, ওহমের আমি লিখে দিচ্ছি। যদি তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রা স্থির থাকবে। আচ্ছা, ওহমের লর মধ্যে একটা কন্ডিশন হচ্ছে তাপমাত্রা স্থির। তাপমাত্রা স্থির মানে এতে আমরা সাপোজ কোন একটা ওয়ার নিয়ে কাজ করতেছি, ওইটার তাপমাত্রা না বাড়াতে পারবো না কমাইতে পারবো, ঠিক আছে? তো তাপমাত্রা যদি স্থির থাকে, ও কোন পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। মানে কি সংজ্ঞা কি? সূত্রটা এখান থেকে আসবে। তাপমাত্রা স্থির, তাপমাত্রা যদি স্থির থাকে দুই প্রান্তের বিভব পার্থক্য কার সমানুপাতিক? তড়িৎ প্রবাহের সমানুপাতিক, ঠিক আছে? ওহমের সূত্রটা হচ্ছে তাপমাত্রা স্থির থাকবে, তাপমাত্রা স্থির থাকবে, তাহলে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, পরিবাহী মানে ধরো একটা ওয়্যার অথবা মানে কোন একটা তার অথবা কোন ধাতুর দণ্ড, বিভব পার্থক্য কার সমানুপাতিক? আয় মানে কি? তড়িৎ প্রবাহ। তাহলে ভি মানে ভোল্টেজ বা বিভব পার্থক্য। ভোল্টেজ যদি বাংলায় বলি তাহলে বিভব অথবা বিভব পার্থক্য, ঠিক আছে? সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য কি লাগে? ধ্রুবক লাগে একটা। এই ধ্রুবকটা কে বলতে পারবা? আর মানে ওই পরিবাহীর রোধ। তাহলে ভি ইকুয়ালস টু আইআর। এখান থেকে আসছে কি? আই ইকুয়ালস টু ভি বাই আর। এটা ওলা লাগবে না পরে, বাট মেইন সূত্র এটা, এটা থেকে এটা আসে। আই দেখো, তাহলে আই ইকুয়ালস টু, আর এখানে গুণাকার আছে, ওই পাশে গেলে ভাগাকারে চলে যাবে, আসছে। মেইন সূত্র হচ্ছে এটা, এটা থেকে এটা আসছে। ওহমের সূত্র ক্লিয়ার আছে? ওহমের সূত্র অনেক জায়গায় লাগবে, যদিও এখানে আমি বুঝাচ্ছি না, কারণ যখন ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আসবে তখন দেখবা তোমরা অলরেডি খাই বসে আছো, যখন ম্যাথ করাবো তখন ম্যাথের পার্টের মধ্যেই বুঝে দিব। তো এখন জাস্ট বুঝে, জাস্ট দেখে যাও যে কোনটা কিরকম। সূত্র যেগুলো করাচ্ছি ওগুলো মুখস্থ করতে হবে। মুছে দিব। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে একটা শ্রেণী বর্তনী দেখছিলাম না, যেখানে মাল্টিপল রোধ ছিল চারটা, একটা ভোল্টেজ সোর্স দিয়ে কানেক্টেড, এদিকে ধরো কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? সিরিজের ক্ষেত্রে আগে দেখিনি, দেখছিলাম না? এটা কয়টা রোধ?
অনেকগুলা চারটা রোধ, R1, R2, R3, R4, আর একদিকে কারেন্ট হচ্ছে আর, এখানে বিভব পার্থক্য V। সিরিজের ক্ষেত্রে কারেন্ট মানে প্রবাহিত কারেন্টের মান কোন রোধ দিয়ে চেঞ্জ হবে না, মানে R1 এর মধ্য দিয়ে I কারেন্ট যাবে, ধরো I = 2 অ্যাম্পিয়ার, R1 এর মধ্য দিয়ে যে কারেন্টটা ফিল হবে ওইটাও 2 অ্যাম্পিয়ার। ভোল্টেজ ড্রপ হবে, কারেন্ট না। ভোল্টেজ ড্রপ কেমন হবে? V = IR, ফর্মুলা দেখছি না? ধরো R1 এর ভ্যালু 5 ওহম, R2 এর ভ্যালু 3 ওহম, R3 এর ভ্যালু 2 ওহম, R4 এর ভ্যালু 1 ওহম। ঠিক আছে? ভোল্টেজ ড্রপ হবে, কারেন্ট ড্রপ হবে না, কারেন্ট ড্রপ কখনো হয় না। তাহলে ভোল্টেজ ড্রপ হবে I এর ভ্যালু দিছি 2 ওহম দিছি না? তাহলে ফার্স্টের রোধে V1 = I1 R1 না? প্রথম রোধের ক্ষেত্রে হ্যাঁ, প্রত্যেকটা রোধের ভোল্টেজ ড্রপ কি হবে? আলাদা আলাদা হবে। হ্যাঁ, কারণ রোধের মান চেঞ্জ হবে, কারেন্টের মান তো ফিক্স। এটা লিখে রাখো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যে সিরিজের মধ্যে কোন রোধের মধ্যে পরিবাহিত কারেন্টের মান চেঞ্জ হয় না। কারেন্ট অলওয়েজ ফিক্স, শ্রেণীর মধ্যে কারেন্ট অলওয়েজ ফিক্স। ভোল্টেজ ড্রপ বা বিভব পার্থক্য ভিন্ন, মানে কারেন্ট বা পরিবাহিত তড়িৎ, একদম সহজ কথায় কারেন্ট লিখতে পারো, কারেন্ট সমান বা সেম, পরিবর্তন হয় না, লিখতে পারো, একজন একভাবে লিখো, সমস্যা নেই। ওদের করা শেষ? আচ্ছা, তোমার চ্যাপ্টার শেষ লাগবে, লিখছো? ভোল্টেজ ড্রপ হবে, কিন্তু ভোল্টেজ ড্রপ আলাদা আলাদা। আচ্ছা, তুল্যরোধ এখন দেখি তুল্যরোধ কেমনে কাজ করে বা কি। এখানে চারটা রোধ না, চারটা রোধ দিয়ে যদি আমি প্রবাহিত হয়, আমার ভোল্টেজ ড্রপ ধরো ভোল্টেজ আসছে আমার 10 ভোল্ট, সাপোজ ধরে নিলাম। এই চারটা রোধকে যদি আমি সিম্পলিফাই করে একটা সরল বর্তনী পরিণত করি, সরল বর্তনী কি? যেখানে একটাই রোধ থাকবে, একটা ভোল্টেজ সোর্স, সরল বর্তনী যদি পরিণত করি, সাপোজ এটাতে পরিণত করছি, হ্যাঁ চারটাকে, এটাকে নাম দিলাম আর, আর এটা আমার ভি, আই তো সেমই থাকবে, সরল বর্তনীতে পরিণত করব। এখানের মধ্যে আমার কারেন্ট আর ভোল্টেজের যে মান ওইটা অপরিবর্তিত থাকবে, সমান্তরাল সেম। তুল্য রোধের কনসেপ্ট হচ্ছে সবগুলা রোধকে এমন একটা রোধ দিয়ে রিপ্লেস করা যেখানে আমার সার্কিটের কোনো ধরনের চেঞ্জ আসবে না। ভোল্টেজের পরিবর্তন বলতে তোমার এখানে ভোল্টেজ ড্রপটা বাকিগুলোর ভোল্টেজ ড্রপের নিয়ারলি সমানই হবে, যদিও শ্রেণীতে বেশি হয়, এর কারণ দেখাচ্ছি। তুল্যরোধ কাকে বলে কনসেপ্টটা বুঝছি? হ্যাঁ, সবগুলো রোধকে একদম সহজ কথা বললে যতটা রোধ থাকুক না কেন ওইটাকে একটা রোধ দিয়ে রিপ্লেস করা, শুধুমাত্র একটা। বুঝতে পারছি? সিরিজের ক্ষেত্রে তুল্য রোধের ফর্মুলা হচ্ছে RS = সবগুলা রোধের যোগফল, যতটা রোধ থাকবে সবগুলো রোধের যোগফল। হ্যাঁ, যেমন R1 এর ভ্যালু কত? 5, R2 3, R3 2, R4 1, তাহলে যোগ করলে কত হয়? 8 10 11। ঠিক আছে? আচ্ছা, 11 এর জন্য যে ভোল্টেজ ড্রপটা হবে এখানে যে 11 এর জন্য যে ভোল্টেজ ড্রপটা হবে সবগুলোর জন্য যদি ভোল্টেজ ড্রপ যোগ করে সেম হবে। হ্যাঁ, আলাদা আলাদা বের করে যদি যোগ করি আর এটার জন্য ভ্যালু ড্রপ করি সেম হবে। বুঝতে পারছো? সিরিজের তুল্যরোধ বের করা কোনো কিছুই না, জাস্ট যোগ করে দেওয়া, আর কিছু না। এতটুকু বুঝছি। তুল্যরোধ যদিও অনেক ডিপ কনসেপ্ট, অনেক ম্যাথ করবো, জাস্ট আজকে তুল্যরোধের কেমনে বের করো এটা দেখি, ফর্মুলা গুলো। নেক্সট ক্লাসে হচ্ছে তুল্যরোধের ফর্মুলা ধরবো, তারপরে বাকি কনসেপ্ট গুলাতে নেক্সট ক্লাসে শুধু তুল্যরোধ করাবো। কারণ তুল্যরোধে অনেক ম্যাথ, সার্কিটও বুঝে লাগবে।
আচ্ছা, এরপর আসি প্যারালালে বা সমান্তরালে। একটা সমান্তরাল বর্তনী আঁকতেছি। সমান্তরাল বর্তনী না এটা, নাম দিই R1, R2, R3, R4। ঠিক আছে, সেম ভাবে এটা যদি আমার তুলরোধ বের করতে বলে, তুলরোধের কনসেপ্টটা বুঝছি, বলতে হবে আর। হ্যাঁ, তাহলে এটার যদি সূত্র বের করি, সূত্রটা কি? এটা সূত্রটা একটু কঠিন। 1/RP ইকুয়ালস টু, এটা হচ্ছে প্যারালাল রোধ, RP মানে ফর্মুলা। ফর্মুলা না দিলে ইনভার্স চলে আসে, এক জনের জন্য এক এক জিনিস ইজি, বাট এটা বইয়ে আছে এজন্য আমি এটা ইউজ করতেছি। 1/R1 প্লাস 1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1 ডট 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 দিয়ে যাইতে থাকবে যতক্ষণ পর্যন্ত রোধ আছে। যেমন এখানে আমার কয়টা আছে? 4টা। আমি R4 পর্যন্ত লিখি। যেমন আমার এর আগেরটাতে R1 কত ছিল? 5 না? 5। R2 3, R3 2, R4 1। ভ্যালু বসাই, 1/5 প্লাস 1/3 প্লাস 1/2 প্লাস 1/1। ভ্যালু বসাতে এটা কত আসে আনসারটা বলো তো? হুম, 61/30। 61/30। তাহলে 1/RP সমান 61/30 না? তাহলে তুলরোধ কি আমার? তুলরোধ তো আমার RP, উল্টা দিতে হবে। তাহলে RP সমান 30/61। এখানে দশমিকে যা আসে আর কি, হ্যাঁ যা আসে। বুঝতে পারছি? তাহলে আজকের জন্য এতটুকুই। নেক্সট ক্লাসে হচ্ছে তুল্যরোধ কেমনে বের করতে হয় বিভিন্ন জিনিসের। তাহলে আজকেরটা হচ্ছে লেকচার 1। হ্যাঁ, কাল তুল্যরোধ 3 নাম্বারের জন্য সবচেয়ে বেশি আসা, মানে এটা এমন যে মিস নাই যে কখনো আসে নাই। 3 নাম্বারের জন্য আসবে মেনলি, 4 নাম্বারের জন্য আরো এক্সট্রা কনসেপ্ট আছে, ক্ষমতা টমতার, ওগুলা আস্তে আস্তে আসবো। আগে তুল্যরোধটা ক্লিয়ার করি। সবগুলা কনসেপ্ট যদি একসাথে পড়াই ম্যাথ করতে যাই, ম্যাথ করতে করতে দেখা যাবে প্রথমের কনসেপ্ট গুলো ভুলে গেছো, তখন আমার আবার পড়ানো